আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, হচ্ছে অ্যাডমিশন অফ নিউ পার্টনার, মানে কারবারে নতুন অংশীদার গ্রহণ। একটা অংশীদারি কারবারে যখন নতুন অংশীদার গ্রহণ করা হচ্ছে, তখন তার অ্যাকাউন্টসে কী কী ধরনের চেঞ্জ আসতে পারে বা কী কী ধরনের অ্যাকাউন্টস তাকে মেনটেন করতে হবে, এই নিয়ে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এখন অ্যাডমিশন অফ নিউ পার্টনার বলতে কী বোঝানো হয়? কোনো অংশীদারি কারবারের সকল অংশীদারগণ যখন একমত হয়ে বিশেষ কোনো চুক্তির মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে, তখন তাকে বলা হচ্ছে অ্যাডমিশন অফ নিউ পার্টনার বা নতুন অংশীদার গ্রহণ। সাধারণভাবে কোনো কারবার যখন নতুন অংশীদার গ্রহণ করে, তখন এই নতুন অংশীদারি প্রবেশের ক্ষেত্রে পার্টনারশিপ ফার্মের বা অংশীদারি কারবারের পুরনো যে চুক্তিপত্র থাকে, সেই চুক্তিপত্রটি বাতিল হয়ে যায় এবং তার পরিবর্তে সকল অংশীদারের সহমতের ভিত্তিতে সেই অংশীদারি কারবার নতুন আরেকটি চুক্তিপত্র গঠন করে। এখন এই নতুন অংশীদার গ্রহণের তাৎপর্য কী? এর যে প্রধান কারণগুলি হলো, সেটা হচ্ছে ফার্দার ক্যাপিটাল, প্রথম পয়েন্ট ফার্দার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বা অতিরিক্ত মূলধনের প্রয়োজন। অংশীদারি কারবার চলতে চলতে যখন তার অতিরিক্ত মূলধনের দরকার হয় এবং সেই অতিরিক্ত মূলধনের বিনিয়োগের যদি কোনো রকম ক্ষমতা পুরনো অংশীদারগণের না থাকে, তখন তারা ঠিক করতে পারে যে নতুন কোনো অংশীদারকে তারা কারবারে নিয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে নতুন অংশীদার গ্রহণ করতে পারে কারবার। নেক্সট আসছে এফিসিয়েন্সি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা কারবার পরিচালনার দক্ষতা। এখানে কি বলছে, ধরা যাক অংশীদারি কারবার যে ব্যবসাটা করছে, সেই ব্যবসার মধ্যে, সেই কারবারের মধ্যে যে অংশীদারগণ আছে, তাদের থেকে আরও কোনো এফিশিয়েন্ট ব্যক্তি থাকতে পারে। তা কারবারের এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়ানোর জন্য তারা সেই ব্যক্তিকে কারবারে অংশীদার হিসাবে গ্রহণ করতে পারে। নেক্সট আসছে এক্সপিরিয়েন্স ইন বিজনেস বা কারবারি অভিজ্ঞতা। যদি কোনো ব্যক্তির সেই কারবার সম্পর্কে আরও বেশি কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে সেই কারবার সেই নতুন ব্যক্তিকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে পারে। নেক্সট হচ্ছে স্পেসিফিক টেকনোলজিক্যাল নলেজ বা বিশেষ কারিগরি জ্ঞান। যে অংশীদারকে তারা নিয়ে আসবে, সেই অংশীদারের যদি সেই কোনো কারবার পরিচালনার ক্ষেত্রে কোনো একটি বিশেষ বিষয়ে তার যদি কোনো বিশেষ কারিগরি জ্ঞান থাকে, তাহলে সেই অংশীদারকে সেই পুরনো কারবার নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে পারে। এবং নতুন পেটেন্ট অর্জন বা অ্যাকুইজিশন অফ নিউ পেটেন্ট। ধরা যাক কোনো ব্যক্তি এমন একটি জিনিস আবিষ্কার করলো যে বিষয়টি সেই কারবার পরিচালনার ক্ষেত্রে একটা নতুন দিক তুলে ধরতে পারে, তাহলে সেই ব্যক্তিকে কারবারে নিয়ে এসে কারবার তার সেই নতুন পেটেন্ট অর্জন করতে পারে। তাহলে এই সমস্ত কারণগুলোর জন্যই কোনো কারবার নতুন অংশীদার গ্রহণ করতে পারে। বেশ, বোঝা গেল। এবারে চলে আসি কী কী অ্যাকাউন্টস তাকে মেনটেন করতে হচ্ছে। মানে অ্যাকাউন্টিং ফর অ্যাডমিশন অফ পার্টনার বা অ্যাডমিশন অফ নিউ পার্টনার কী কী বলছে দেখো। ব্রট ইন প্রিমিয়াম ফর গুডউইল অর অ্যাডজাস্টমেন্ট ফর ভ্যালু অফ গুডউইল। কোম্পানিতে পুরনো যে গুডউইল আছে, সেই গুডউইলের অ্যাডজাস্টমেন্ট কী হবে, বা সেই গুডউইলের কোনো ভাগ যদি নতুন পার্টনার নিয়ে আসে, সেক্ষেত্রে অ্যাকাউন্টস কী হবে। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। স্বভাবতই যখন নতুন কোনো অংশীদার সেই কারবারে অংশ নিতে চায়, তখন পুরনো অংশীদাররা কী করবে, পুরনো যে কারবারের
যে অ্যাসেট লাইবিলিটিসগুলোকে আছে সেগুলোকে তারা নতুন করে রিভ্যালিউ করে কারবারের নতুন ভ্যালু ঠিক করবে। নেক্সট, ব্রট ইন ক্যাপিটাল অ্যান্ড ডিডস অ্যাডজাস্টমেন্ট, মানে নতুন অংশীদার যে ক্যাপিটাল নিয়ে আসছে তার অ্যাডজাস্টমেন্ট কী হবে। বোঝা গেল? তাহলে কী কী বিষয়ে তারা নতুনভাবে অ্যাকাউন্টসটা মেনটেন করছে। প্রথমে হচ্ছে ব্রট ইন প্রিমিয়াম ফর গুডউইল অর অ্যাডজাস্টমেন্ট ফর ভ্যালু অফ গুডউইল, মানে সুনামের মূল্য নির্ধারণ এবং যে সুনামের প্রিমিয়াম বা গুডউইলের প্রিমিয়াম যে নতুন অংশীদার নিয়ে আসছে সেই প্রিমিয়ামটা তারা পুরনো অংশীদাররা কীভাবে ভাগ করবে। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, কারবারে বা বিজনেসে যে পুরনো অ্যাসেট লাইবিলিটিসগুলো আছে সেগুলোকে রিভ্যালিউ করা। এবং ব্রট ইন ক্যাপিটাল অ্যান্ড ইটস অ্যাডজাস্টমেন্ট, মানে ক্যাপিটাল যে নতুন অংশীদার যে ক্যাপিটাল নিয়ে আসছে সেটার অ্যাডজাস্টমেন্ট কী হবে। তাহলে এবারে দেখে নিই কী কী জার্নাল এন্ট্রি এখন আমাদের করতে হচ্ছে। জার্নাল এন্ট্রিজ রিলেটিং টু গুডউইল ফর অ্যাডমিশন অফ পার্টনার ইন পার্টনারশিপ ফার্ম, বা অ্যাডমিশন পার্টনারশিপ ফার্মে যে গুডউইল থাকছে সেই গুডউইলটার কী কী জার্নাল এন্ট্রি আমাদের করতে হচ্ছে। প্রথমে আসি ব্রিঙিং প্রিমিয়াম ফর গুডউইল, ওয়েন দ্য নিউ পার্টনার ব্রট ইন প্রিমিয়াম ফর গুডউইল ইন ক্যাশ ফর অ্যাকুয়ারিং পার্টনারশিপ শেয়ার। নতুন অংশীদার বা নতুন পার্টনার যখন গুডউইলের প্রিমিয়াম নিয়ে আসছে, কী করছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট being amount brought in by new partner as premium for goodwill for share of profit, মানে নতুন পার্টনার যে প্রিমিয়ামটা নিয়ে আসছে তার জন্য কি এন্ট্রি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। এবারে দেখি when amount of premium for goodwill distribute to old partners in their sacrificing ratio, এইবারে যে প্রিমিয়ামটা নতুন পার্টনার নিয়ে আসছে সেই প্রিমিয়ামটা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দিচ্ছি। কি জার্নাল হচ্ছে, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বিং দ্য প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড টু দ্য ওল্ড পার্টনার্স ইন দ্য স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে নতুন পার্টনার যখন গুডউইলের প্রিমিয়াম নিয়ে আসছে তখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট, এবং সেই প্রিমিয়ামটা যখন ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, কোন রেশিওতে ভাগ করবে, স্যাক্রিফাইসিং রেশিওতে। স্যাক্রিফাইসিং রেশিও আমরা আগে দেখে নিয়েছি, পুরনো পার্টনারদের ওল্ড রেশিও মাইনাস নতুন পার্টনার ঢোকার পরে তাদের যে নতুন রেশিও হচ্ছে সেই ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করলে যে নেগেটিভ ব্যালেন্সটা বেরোচ্ছে সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এই স্যাক্রিফাইসিং রেশিওতে ওদের প্রিমিয়ামটা ভাগ করে দেওয়া হচ্ছে। নেক্সট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? নেক্সট কি বলছে, when the old partners withdraw the premium for goodwill for business in full or part, কি বলছে, when the old partners পুরনো অংশীদাররা যখন সেই গুডউইলের প্রিমিয়ামটা তাদের বিজনেস থেকে পুরোটা বা অংশ হিসাবে ইন ফুল অর পার্ট যখন উইথড্র করে নিচ্ছে বা তুলে নিচ্ছে, তখন কি জার্নাল হচ্ছে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিং অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুডউইল উইথড্রন ইন ক্যাশ বাই চেক বাই দ্য ওল্ড পার্টনার্স। ক্লিয়ার? বোঝা গেল? এইবারে আসছি, এটা গেল পুরনো পার্টনার, নতুন পার্টনার যে গুডউইল নিয়ে আসছে তার প্রিমিয়ামের ক্ষেত্রে কি কি হচ্ছে। এইবারে দেখব আরেকটা, অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল অ্যাকাউন্ট, ওয়েন গুডউইল অ্যাকাউন্ট ইজ রেজড ইন ফুল অর প্রেজেন্ট ভ্যালু ফর নট ব্রিঙিং এনি প্রিমিয়াম ফর গুডউইল। ধরা যাক কোম্পানিতে যে গুডউইল ছিল সেই গুডউইলের বাইরে নতুন অংশীদার কোনো গুডউইল আর নিয়ে আসেনি, ঠিক আছে। সেক্ষেত্রে যদি পুরনো অংশীদাররা সেই গুডউইল অ্যাকাউন্ট তাদের রেজ করতে চায়, কি বলছে, গুডউইল অ্যাকাউন্ট ইজ রেজড ইন ফুল অর প্রেজেন্ট ভ্যালু ফর নট ব্রিঙিং বাই প্রিমিয়াম ফর গুডউইল, দেন কি হচ্ছে, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বিং goodwill account raised in full value and transferred to capital account by of old partners in their old profit sharing ratio। তাহলে সেক্ষেত্রে পুরনো যে গুডউইলটা ছিল সেই গুডউইলটা রেজ করতে গেলে, তাদের ভ্যালু রেজ করতে গেলে তারা পুরনো রেশিওতেই সেই গুডউইলটা নিজেদের অ্যাকাউন্টের মধ্যে ভাগ করে নিচ্ছে। কী বলছে, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বোঝা গেল? নেক্সট আসছে কি, নাইদার প্রিমিয়াম ফর গুডউইল নট রেজিং অফ গুডউইল অ্যাকাউন্ট, মানে তারা গুডউইল অ্যাকাউন্ট বা প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট কোনোটাই তারা রেজ করছে না বা ব্যালেন্স শিটে তারা শো করছে না।
ওয়েন এক্সিস্টিং গুডউইল অ্যাকাউন্ট অফ দ্য বুকস রিটেন অফ, মানে যে গুডউইলটা ছিল সেই গুডউইলটাই তারা রিটেন অফ করছে, সেক্ষেত্রে সেই গুডউইলটা তারা নিজেদের ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করছে। ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট বলছে বিং এক্সিস্টিং গুডউইল অ্যাকাউন্ট রিটেন অফ ফ্রম বুকস অ্যান্ড অ্যাডজাস্টেড টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে যে গুডউইলটা ছিল সেই গুডউইলটা তারা তাই বুকস থেকে তাদের পুরনো ব্যালেন্স শিট থেকে রিটেন অফ করছে এবং ওল্ড পার্টনারের ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করছে। When the new partner privately pays premium for goodwill to old partners, এখানে বলছে কি যদি পুরনো পার্টনার নতুন পার্টনার প্রাইভেটলি সেই গুডউইলের প্রিমিয়ামটা পুরনো পার্টনারদের দিয়ে দেয়, মানে সেটা বিজনেসে তারা শো করতে চাইছে না, জাস্ট নিজেদের মধ্যে একটা লেনদেন করে নিচ্ছে, সেক্ষেত্রে আমার কোনো এন্ট্রি এখানে পাস করানো হচ্ছে না। When the interest for goodwill is maintained through adjustment in capital account of the partners without bringing any premium for goodwill. When the interest for goodwill is maintained through adjustment in capital account of the partners without bringing any premium for goodwill, কি করছে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কী বলছে গুডউইলের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা মেনটেন করা হচ্ছে থ্রু অ্যাডজাস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে পার্টনার্স অফ দ্য পার্টনার উইদাউট ব্রিঙ্গিং এনি প্রিমিয়াম ফর গুডউইল, মানে যে গুডউইলটা ছিল তারা বলছে সেই গুডউইলটাই থাকবে, সেটাই নতুন পার্টনাররা নতুন যে অংশীদাররা থাকছে তাদের সাথে অ্যাডজাস্ট করে নেবে। তাহলে কী হচ্ছে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট to old partners capital account, being new partners premium for goodwill adjusted to capital account of old partners in their sacrificing ratio, মানে যে প্রিমিয়ামটা সে নিয়ে এলো, যে প্রিমিয়ামটা থাকার হচ্ছে নিউ পার্টনার্স প্রিমিয়াম ফর গুডউইল, যে নিউ পার্টনারের যে প্রিমিয়ামটা হওয়া উচিত নতুন নতুন পার্টনারশিপ ফার্মে, সেই প্রিমিয়ামটা স্যাক্রিফাইসিং রেশিওতে ওল্ড পার্টনার্স ক্যাপিটালরা ওল্ড পার্টনার্সরা তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে নিচ্ছে। ক্লিয়ার? এবার চলে আসি প্রফিট অ্যান্ড লসের অ্যাডজাস্টমেন্ট কী হচ্ছে। জার্নাল এন্ট্রিজ ফর ডিস্ট্রিবিউশন অফ অ্যাকিউমুলেটেড প্রফিট অর লস অ্যান্ড রিজার্ভস ইন কেস অফ অ্যাডমিশন অফ পার্টনার, মানে নতুন অংশীদার কারবারে অংশগ্রহণ করার সময় সেই মুহূর্তে অংশীদারি কারবারের যে প্রফিট বা রিজার্ভটা ছিল সেটা কী করছে ফর ডিস্ট্রিবিউশন অফ পাস্ট অ্যাকিউমুলেটেড প্রফিটস অ্যান্ড রিজার্ভের ক্ষেত্রে রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কী দাঁড়াচ্ছে এখানে ন্যারেশনটা, বিং অ্যামাউন্ট অফ রিজার্ভ অ্যান্ড অ্যাকুমুলেটেড প্রফিটস ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড অফ দ্য পার্টনার্স ইন ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। বোঝা গেল যে রিজার্ভ আর প্রফিটে থাকছে সেটা তারা নিজেদের মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে নিচ্ছে। এবার যদি লস হয় বা কোনো ফিক্সড অ্যাসেট থাকে সেক্ষেত্রে কী হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট টু ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট, লসের ক্ষেত্রে এটা। তাহলে প্রফিটের ক্ষেত্রে রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট যদি রিজার্ভ থাকে আর প্রফিট থাকে তাহলে রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। যদি লস হয় তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট টু ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট, being accumulated losses and fictitious asset written off and adjusted to capital account in old profit sharing ratio। বোঝা গেল? নেক্সট চলে আসি রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, মানে যে অ্যাসেট লাইবিলিটিসগুলো আছে সেগুলোকে এবারে রিভ্যালু করা হচ্ছে। এখানে অ্যাসেটের ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে, লাইবিলিটিসের ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কী কী অ্যাডজাস্টমেন্ট বা কী কী এন্ট্রিজ আমরা করছি। ফর ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ ওয়ান অর মোর অ্যাসেটস, ফর ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ ওয়ান অর মোর অ্যাসেটস, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বিং ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস, অ্যাসেটটা যখন বাড়ছে। ফর ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ ওয়ান অর মোর অ্যাসেট অর প্রভিশন মেড এগেনস্ট অ্যাসেটস, যদি অ্যাসেটের ভ্যালু কমে বা কোনো প্রভিশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট টু প্রভিশন ফর অ্যাডজাস্টমেন্ট অ্যাসেটস অ্যাকাউন্ট, বিং ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস অ্যান্ড মেকিং প্রভিশনস। নেক্সট চলে আসি যদি লাইবিলিটিস বাড়ে, ফর ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ ওয়ান অর মোর লাইবিলিটিস অর মেকিং প্রভিশন ফর এনি লাইবিলিটিস, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস টু প্রভিশন ফর লাইবিলিটিস অ্যাকাউন্ট, বিং ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ লাইবিলিটিস অ্যান্ড মেকিং প্রভিশনস। বোঝা গেল? তাহলে অ্যাসেট বাড়লে কী হচ্ছে, অ্যাসেট বাড়লে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট
অ্যান্ড যদি কিছু প্রভিশন হয়ে থাকে তাহলে টু সরি অ্যাসেট বাড়লে হচ্ছে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। যদি অ্যাসেটসের ভ্যালু কমে বা কিছু প্রভিশন তৈরি হয় তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস অ্যাকাউন্ট টু প্রভিশন ফর অ্যাসেটস অ্যাকাউন্ট। যদি লাইবিলিটিসের ভ্যালু বাড়ে তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস অ্যান্ড টু প্রভিশন ফর লাইবিলিটিস, মানে লাইবিলিটিসের ভ্যালু বাড়লো এবং কিছু প্রভিশনসও তৈরি হলো। নেক্সট, for decrease in the value of one or more liabilities or decrease in the provision for any liabilities, কি বলছে লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট প্রভিশন ফর লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। যদি লাইবিলিটিসের ভ্যালু কমে বা কি যে প্রভিশন লাইবিলিটিসের যে প্রভিশন ছিল সেটার ভ্যালু যদি ডিক্রিজ করে তাহলে সেক্ষেত্রে লাইবিলিটিস অ্যাকাউন্ট এবং প্রভিশন ফর লাইবিলিটিস অ্যাকাউন্ট আমরা ডেবিট করছি এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি। নেক্সট, যদি কিছু প্রফিট হয়ে থাকে তাহলে ফর প্রফিট অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের অল ডেবিট সাইড অ্যান্ড অল ক্রেডিট সাইড মাইনাস করে যদি ক্রেডিট সাইড গ্রেটার হয় তাহলে প্রফিট, যদি ক্রেডিট সাইড স্মলার হয় তাহলে লস। তাহলে যদি প্রফিট হয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট being profit on revaluation transferred to capital account of partners in the old profit sharing ratio. For loss on revaluation, partners capital account debit to revaluation account being loss on revaluation adjusted to capital account of partners in old profit sharing ratio. নেক্সট চলে আসি, এবারে নতুন পার্টনার যে ক্যাশ নিয়ে আসছে সেটা কী হচ্ছে। ফর ক্যাশ ব্রট ইন বাই দ্য নিউ পার্টনার অ্যাজ ক্যাপিটাল, ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে যে ক্যাশটা নিয়ে আসছে সেটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এন্ট্রি হচ্ছে বিং অ্যামাউন্ট ব্রট ইন বাই দ্য নিউ পার্টনার অ্যাজ হিজ অর হার শেয়ার অফ ক্যাপিটাল। নেক্সট, ফর অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ব্রট ইন বাই দ্য নিউ পার্টনার অ্যাজ ক্যাপিটাল, সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি লাইবিলিটিস টু নিউ পার্টনার্স ক্যাপিটাল। এইখানে আলাদা ভেঙে জার্নালটা করা যেত যে যখন অ্যাসেট নিয়ে আসছে সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং যখন লাইবিলিটিস নিয়ে আসছে তখন নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি লাইবিলিটিস অ্যাকাউন্ট। এক্ষেত্রে এটাকে একেবারে অ্যাডজাস্টমেন্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে যে সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি লাইবিলিটিস টু নিউ পার্টনার্স ক্যাপিটাল বিং সানড্রি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ব্রট ইন বাই দ্য নিউ পার্টনার অ্যাজ হিজ অর হার ক্যাপিটাল। ফর নিউ পার্টনার আনএবল টু ব্রট ইন সাম ক্যাপিটাল, যদি সে কোনো ক্যাপিটাল না নিয়ে আসতে পারে সেক্ষেত্রে পুরনো পার্টনাররা তাদেরকে লোন দিচ্ছে। কীরকম দেখে নাও, নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বিং অ্যামাউন্ট অফ নিউ পার্টনার্স ক্যাপিটাল নট ব্রট ইন অ্যাডজাস্টেড টু হিজ অর হার লোন অ্যাকাউন্ট। এখানে নতুন পার্টনার কোনো ক্যাপিটাল নিয়ে আসেনি, ফলে তার যে ক্যাপিটালটা হওয়া উচিত সেটা নতুন পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টে লোন হিসাবে দেখানো হচ্ছে। নেক্সট, for excess capital of any old partner withdrawn of transfer current account, বলছে for excess capital of any old partner withdrawn of transfer or transfer to current account, এখানে অফ হয়ে গেছে withdrawn or transfer to current account। তাহলে কি বলছে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অর ক্যাশ অর কারেন্ট অ্যাকাউন্ট, মানে যদি কোনো ক্যাপিটাল এক্সেস হয়ে যায়, কীভাবে এক্সেস হতে পারে এখানে জিনিস বলে দিই। ধরা যাক কোনো পার্টনারশিপ ফার্মের একটা ফিক্সড ক্যাপিটাল আছে, সাপোজ 1 লাখ টাকা, মানে যে কোনো অবস্থাতেই হোক না কেন তারা 1 লাখ টাকার বেশি তারা রাখতে চাইছে না। সেক্ষেত্রে 1 লাখ টাকার মধ্যে 60,000 টাকা ধরা গেল পার্টনার এ, 40,000 টাকা ধরা গেল পার্টনার। এবার নতুন পার্টনার আসছে, নতুন পার্টনার আসার ফলে সে ধরো 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে এলো। তাহলে এই যে 10,000 টাকা ক্যাপিটালটা নিয়ে এলো এবং তারপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্ট হলো, প্রিমিয়ামের অ্যাডজাস্টমেন্ট হলো, গুডউইলের অ্যাডজাস্টমেন্ট হলো, এই অ্যাডজাস্টমেন্ট করে দেখা গেল পার্টনারের ক্যাপিটাল মানে পার্টনারশিপ ফার্মের ক্যাপিটালটা 1 লাখ টাকার এক্সেস করে যাচ্ছে। সেক্ষেত্রে পুরনো পার্টনাররা করবে কি, তারা তাদের রেশিওতে যে এক্সেস ক্যাপিটাল যেটুকু হচ্ছে, ধর 60,000 টাকার জায়গায় তার ব্যালেন্স দাঁড়িয়ে গেল 1,000 টাকা, ওর 40,000 টাকার জায়গায় ওর ব্যালেন্স দাঁড়িয়ে গেল 42,000 টাকা। তাহলে এই যে 1,000 টাকা এবং 2,000 টাকা এই যে টাকাগুলো পুরনো পার্টনাররা তারা নিজেদের মধ্যে নিজেদের ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে নিচ্ছে। তাহলে কি বলছে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অর ক্যাশ অর কারেন্ট অ্যাকাউন্ট। নেক্সট, ফর শর্টেজ অফ ক্যাপিটাল অফ এনি ওল্ড পার্টনার
ব্রট ইন অর অ্যাডজাস্টেড টু কারেন্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে তার ভাইস ভার্সা আগের এন্ট্রিটার। কীরকম এটা, ধরা যাক যেটা বলছিলাম যে পার্টনারের ক্যাপিটাল তাদের 1,00,000 টাকা রাখতেই হবে, যার মধ্যে এর থাকবে 60,000, বিয়ের থাকবে 40,000। দেখা গেল টোটাল অ্যাডজাস্টমেন্ট করে এর 60,000-এর জায়গায় হয়ে গেল 30,000। তাহলে এই যে 30,000 টাকা শর্টেজ মানি থাকছে, এই শর্টেজ ভ্যালুটা তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পার্টনার্স ক্যাপিটালে নিয়ে আসবে। তাহলে তার এন্ট্রি হচ্ছে ব্যাঙ্ক ক্যাশ আর কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিজ। এইবারে চলে আসবো লেজারের ক্ষেত্রে, কী করে আমরা লেজারটাকে মেনটেন করছি। দেখো, ফার্স্ট অফ অল আমাকে করতে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে থাকছে বাই অ্যাসেটস, ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস, বাই লাইবিলিটিস, ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য লাইবিলিটিস, বাই অ্যাসেটস এনি আনরেকর্ডেড অ্যাসেটস যদি কিছু থাকে, বা আর ডেবিট দিকে থাকছে টু অ্যাসেটস যেটা ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস, টু লাইবিলিটিস ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ লাইবিলিটিস, টু লাইবিলিটিস যদি আনরেকর্ডেড কোনো লাইবিলিটিস থাকে। তার মানে ক্রেডিট দিকে অ্যাসেট যদি বাড়ে, লাইবিলিটিস যদি কমে, তাহলে ক্রেডিট দিকে এন্ট্রি হচ্ছে। ডেবিট দিকে যদি অ্যাসেট কমে, লাইবিলিটি বাড়ে, তাহলে ডেবিট দিকে এন্ট্রি হচ্ছে, এবং দুজনের ডিফারেন্সটা আমাকে প্রফিট বা লসে ভাগ করে দিতে হচ্ছে। যদি ক্রেডিট সাইডে ব্যালেন্স যদি কম হয় তাহলে সেক্ষেত্রে লস হচ্ছে, যদি ডেবিট সাইডে ব্যালেন্স কম হয় তাহলে সেক্ষেত্রে প্রফিট হচ্ছে। নেক্সট চলে আসবে এবারে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে কি হচ্ছে, ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বিডি মানে পুরনো পার্টনারদের ক্যাপিটাল, নতুন পার্টনার যেটা টাকা নিয়ে আসছে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাই প্রিমিয়াম ফর গুডউইল যে প্রিমিয়াম ফর গুডউইলটা পুরনো পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যে প্রফিটটা যেখানে এসেছিলো সেই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রফিট, বাই রিজার্ভ অ্যাকাউন্ট যদি কিছু রিজার্ভ পুরনো ফার্মে থেকে থাকে সেই রিজার্ভটা পুরনো পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করছে, অ্যান্ড বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কোনো সারপ্লাস বা যদি কোনো সারপ্লাস অ্যামাউন্ট হয় তাহলে সেটা পুরনো পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। আর ডেবিট সাইডে থাকছে থ্রু গুডউইল অ্যাকাউন্ট, যে পুরনো গুডউইলটা যদি পার্টনাররা ওল্ড পার্টনার নিজেদের মধ্যে ভাগ করে নেয় তাহলে সেক্ষেত্রে টু কারেন্ট অ্যাকাউন্ট। এটা বলা হচ্ছে যে যদি কোনো যে পার্টনার যদি কোনো যে এক্সেস অ্যামাউন্ট যেটা থাকছে সেটা যেটা তুলে নিচ্ছে। এখানে ছিল বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা শর্টেজ অ্যামাউন্ট যেটা ওরা নিয়ে আসছে, আর এখানে টু কারেন্ট অ্যাকাউন্ট যদি ওরা সেই টাকা যদি তুলে নেয়। নেক্সট টু ব্যালেন্স শিটে এবারে যেটা আমার থেকে থাকছে সেইটা। বোঝা গেল? এখানে টু কারেন্ট অ্যাকাউন্টের জায়গায় টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্টও হতে পারে, এটা জাস্ট একটা দেখিয়ে রাখা হচ্ছে। অ্যান্ড নেক্সট হচ্ছে ব্যালেন্স। তাহলে এই হচ্ছে তোমাদের জার্নাল এন্ট্রিজ এবং লেজার এন্ট্রিজ। বোঝা গেল? এগুলো একবার একটু ভালো করে দেখে নেবে তোমরা। নেক্সট এবারে আমি একটা অঙ্কে যাব। আজ একটা ছোটো অঙ্কের উপর দিয়েই তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে কী করে অ্যাকাউন্টসটা মেনটেন করতে হবে। এই অ্যাকাউন্টসের জার্নাল, লেজার, ব্যালেন্স শিট অবধি আমি করে দেখিয়েছি, দেখে নাও। ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এক্স অ্যান্ড ওয়াই হু শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। এখানে এক্স অ্যান্ড ওয়াই এর ব্যালেন্স দিয়ে দিয়েছে এবং ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলছে 3:2। তাই লাইবিলিটিস ছিল এক্সের 50,000 টাকা ক্যাপিটাল, ওয়াইয়ের 30,000 ক্যাপিটাল, সান্ডিকেটার্স 20,000, বিলস পেবেল 10,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 40,000, ফার্নিচার 10,000, সান্ডিকেটার্স 35,000, স্টক 20,000, ক্যাশ ইন হ্যান্ড 50,000, 1,10,000. On 1st April 2019, Jade was admitted into the partnership on the following terms. Jade is to bring is rupees 25,000 as capital and rupees 10,000 as premium for goodwill for his 1/5 share of profit. মানে জেড 25,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে এবং 10,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে, এবং তার পুরনো নতুন ফার্মে তার প্রফিটের শেয়ার দাঁড়াচ্ছে 1/5। ফার্নিচার ইজ রিভ্যালুড অ্যাট 8,000, মানে ফার্নিচার ছিল 10,000, সেটা এখন নতুন করে দাঁড়াচ্ছে ভ্যালু 8,000। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড মানে ভ্যালুয়েশন বেড়ে যাওয়া, তো সে অ্যাপ্রিসিয়েটেড বাই 5%। দ্য ভ্যালু অফ স্টক ইজ টু বি রিডিউসড বাই 15%, মানে স্টকের ভ্যালু 15% কমছে। ইনভেস্টমেন্ট ওর রুপিস 5,000 ইজ টু বি টেকেন ইন টু দ্য অ্যাকাউন্ট। তাহলে ইনভেস্টমেন্ট এখানে কিছু ছিল না আগে, তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে আমার আনরেকর্ডেড অ্যাসেট, এটা নতুন করে অ্যাকাউন্টে নিয়ে আসতে হচ্ছে। প্রভিশন ফর ডাউটফুল ডেটস ইজ টু বি মেড অ্যাট 5% অন সানডে ডেটার্স, মানে ডেটার্সের উপরে 5% আমাকে প্রভিশন চার্জ করতে হচ্ছে। রুপিস 500 ইজ টু বি প্রোভাইডেড ফর টেলিফোন বিল, তাহলে টেলিফোন বিলের জন্য 500 আমাকে আউটস্ট্যান্ডিং হিসেবে রাখতে হচ্ছে। ক্রেডিটার ফর রুপিস 1,200 ইজ নট লাইকলি টু ক্লেম হিজ মানি অ্যান্ড ইজ টু বি রিটেন অফ,
একজন ক্রেডিটার যার 1200 টাকা ডিউ ছিল, সে আর তার কোনো টাকা ক্লেম করছে না এবং সেটাকে রিন অফ করে দেওয়া হচ্ছে। নেক্সট, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। তাহলে আমাকে এইগুলো বানাতে হচ্ছে। এবার দেখে নিই জার্নাল এন্ট্রিজে আসি। ফার্স্ট, জেড যে ক্যাপিটাল নিয়ে আসছে এবং যে প্রিমিয়াম নিয়ে আসছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবারে যে প্রিমিয়াম ফর গুডউইল যেটা 10,000 যেটা নিয়ে এসছে, সেটা আমরা কী করছি, ওল্ড পার্টনারকে এর মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দিচ্ছি। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স ক্যাপিটাল টু ওয়াইস ক্যাপিটাল, স্যাক্রিফাইসিং রেশিও পরে ওয়ার্কিংসে দেখানো আছে। নেক্সট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার টু স্টক টু প্রভিশন, মানে যে অ্যাসেটগুলো আমার এখানে ডিক্রিজ করেছে সেইগুলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট করে বাকিগুলোকে ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট দিকে বসাতে হচ্ছে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার টু স্টক টু প্রভিশন। নেক্সট, ফার্নিচার 10,000 ছিল, ওটা এখন 8,000 হয়েছে, তাহলে 2,000 টাকা ভ্যালু কমলো। স্টক 20,000 ছিল, তার 50% ডেপ্রিসিয়েশন 3,000 টাকা। প্রভিশন ফর ডাউটফুল ডেটস, ডেটাস ছিল 35,000, তার 5% প্রভিশন হচ্ছে 1750, টোটাল হচ্ছে 6750। নেক্সট, যে অ্যাসেটসগুলো আমার বেড়েছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট 40,000 ছিল, 5% আমার অ্যাপ্রিসিয়েট হয়েছে, তার 2,000। ইনভেস্টমেন্ট একটা আনরেকর্ডেড অ্যাসেট ছিল, সেটাকে এন্ট্রি করা হচ্ছে 5,000 টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 7,000। তাহলে বিং ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টেকেন ইনটু অ্যাকাউন্ট অন রিভ্যালুয়েশন। নেক্সট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, যে টেলিফোন বিলের জন্য যে 500 টাকা রাখতে বলা হয়েছিল, তাহলে সেটার জন্য এন্ট্রি এটা। সানডে ক্রেডিটার্স টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, সেই সানডে ক্রেডিটার্স 1200 টাকা ক্লেম কমে যাচ্ছে, মানে সানডে ক্রেডিটার্স ডিক্রিজ করছে। তাহলে ডিক্রিজ করছে, সে ডিক্রিজ করলে লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা আগে দেখেছিলাম, তাহলে সানডে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। নেক্সট, এইবারে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট মাইনাস করে যে প্রফিট বা লসটা হয়েছে, এখানে দেখা গেল কি এখানে প্রফিট হয়েছে, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 950 টু এক্স ক্যাপিটাল 570, 950 ইন্টু 3/5 অ্যান্ড 950 ইন্টু 2/5, মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে প্রফিটটা হয়েছে সেই প্রফিটটা পুরনো পার্টনাররা পুরনো রেশিওতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এইবারে আসি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। জাস্ট জার্নাল থেকেই এন্ট্রিগুলো করা, তারপর শুধু দেখিয়ে দিই। ক্রেডিট সাইডে বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট 2,000, ইনভেস্টমেন্ট 5,000, সানডে ক্রেডিটার্স 1,200, অ্যান্ড ডেবিট সাইডে ফার্নিচার 2,000, স্টক 3,000, প্রভিশন 1,750, আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল 500, নেক্সট প্রফিট x 570 y 380। ক্লিয়ার? এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই ব্যালেন্স বিডি পুরনো ক্যাপিটাল যেটা ছিল 50,000 30,000, বাই ক্যাশ অ্যাকাউন্ট যে জেড যে ক্যাপিটাল ক্যাশ নিয়ে এলো, বাই প্রিমিয়াম ফর গুডউইল জেডের যে প্রিমিয়ামটা সেই প্রিমিয়ামটা 6,000 আর 4,000 ভাগ করে নিলাম, আর যে রিভ্যালুয়েশন প্রফিট হয়েছে সেই প্রফিটটা এখানে বসালাম। তাহলে টোটাল ব্যালেন্স দাঁড়ালো এক্স এর 56,570, ওয়াই এর 34,380, জেডের 25,000। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট দ্য ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে কী বলছে, ব্যালেন্স শিট অফ এক্স ওয়াই জেড অ্যাজ অন 1/4/19। এবার যা ব্যালেন্স শিট আমরা যেভাবে মেনটেন করি সেই ব্যালেন্স শিটটা আমাকে সেইভাবে মেনটেন করতে হচ্ছে। দেখো গুডউইলটা কিন্তু এখানে এখন এন্ট্রি করা নেই, কারণ গুডউইলটা যেহেতু ও যে প্রিমিয়াম এনেছিল সেই প্রিমিয়ামটা আমরা এক্স আর ওয়াই এর ক্যাপিটালে অ্যাডজাস্ট করে দিয়েছি, ওই জন্য গুডউইলটা এখানে কোনো এন্ট্রি নেই। জাস্ট ক্যাশ যেটা ছিল আমার হাতে আগে ছিল যে ক্যাশ 5,000, আর টোটাল ও কত নিয়ে এসেছিলো দেখো 25,000, আর হচ্ছে 25,000 নিয়ে এসেছিলো ক্যাশ, আর 10,000 নিয়ে এসেছিলো গুডউইল, যেটা আমাকে ক্যাশেই নিয়ে এসেছিলো। তাহলে এই টোটাল 35,000 হচ্ছে এখানে এন্ট্রি করা হয়েছে। আর বাদ বাকি ব্যালেন্স শিট তো সেম অ্যাজ দ্য প্রিভিয়াস। এখানে স্যাক্রিফাইসিং রেশিওটা দেখে নিন, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড রেশিও ছিল 3/5 অ্যান্ড 2/5, আর নিউ রেশিওর মধ্যে জেড যে নতুন পার্টনার সে তার ক্যাপিটাল ছিল 1/5, তাহলে বাকি থাকছে কত, টোটাল পার্টনারশিপ ফার্মের ক্যাপিটাল যদি আমাদের 1/5 ধরা হয়, তার মধ্যে 1/5 নিয়ে নিচ্ছে কে, 1/5 নিয়ে নিচ্ছে নতুন পার্টনার, তাহলে বাকি পড়ে থাকলো 4/5। এবার এই 4/5 মধ্যে 3/5 পাবে এক্স, দাঁড়াচ্ছে 12/25, 4/5 মধ্যে 2/5 পাবে ওয়াই, দাঁড়াচ্ছে 8/25। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও দাঁড়াচ্ছে 3/5 মাইনাস 12/25।
আর এর দাঁড়াচ্ছে 2/5 মাইনাস 8/25, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও দাঁড়াচ্ছে আমার কত 3:2। ক্লিয়ার? এই স্যাক্রিফাইসিং রেশিওতেই আমার ওই প্রিমিয়ামটা যেটা 10,000 ছিল সেটা 6,000 ভাগ করা হবে। বোঝা গেল অঙ্কটা? আশা করি খুবই সোজা অঙ্ক, এমন কিছু বড় নয়। জার্নাল এন্ট্রিসগুলো ভালো করে দেখে নিলেই মোটামুটি তোমার অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। মেন যে অঙ্কটা যেখানে আটকে গুডউইলের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, সে গুডউইলের অ্যাডজাস্টমেন্ট আজকে একরকম অ্যাডজাস্টমেন্ট আমি দেখিয়েছি, নেক্সট ক্লাসে আর একটা অ্যাডজাস্টমেন্ট বা আরও দু রকমের অ্যাডজাস্টমেন্ট গুডউইলের ক্ষেত্রে দেখাবো, যেখানে গুডউইল পুরনো ফার্মে গুডউইল পড়ে আছে, নতুন পার্টনার গুডউইল নিয়ে আসছে, সেক্ষেত্রে কী হবে, গুডউইল দেখানো হচ্ছে না বইতে বা রেজ করা হচ্ছে, রাইট অফ করা হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, বা গুডউইলের অ্যাকাউন্ট যদি রেজ করতে হয় সেক্ষেত্রে কী হবে, এই ধরনের অঙ্কগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। একটা প্র্যাকটিসের জন্য একটা অঙ্ক দিয়ে দিয়েছি। The balance sheet of ABC, who shared profit and losses in the ratio of 3:2:1, was follows on 31/3/2019. তাহলে ব্যালেন্স শিট অফ এ বি অ্যান্ড সি অ্যাজ অন 31/3/2019 কী বলছে? বিলস পেবেল 5,000, সান্ডিকেটার্স 15,000, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 1,800, ক্যাপিটাল এ 60,000, বি 40,000, সি 25,000। ক্যাশ ইন হ্যান্ড 8,000, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 12,000, সান্ডিকেটার্স 30,000, লেস প্রভিশন, এখানে প্রভিশনে লেস করা আছে দেখে নেবে, স্টক, প্ল্যান্ট মেশিনারি, বিল্ডিং। অ্যাডজাস্টমেন্ট কী বলছে? On 1/4/2019, D was admitted as a partner on the following conditions. D was to get 1/6 share of future profit. He had to bring in rupees 40,000 as his capital and rupees 14,000 as premium for goodwill by check. তাহলে 40,000 ক্যাপিটাল নিয়ে এলো, 14,000 প্রিমিয়াম নিয়ে এলো। বিল্ডিং ওয়াজ ভ্যালুড অ্যাট rupees 45,000 and plant and machinery 32,000. Provision for doubtful debts is to be created at 5% on sundry debtors. The value of stock to be reduced to rupees 17,000 and the creditor of rupees 800 is not likely to claim his money and is to be written off. তাহলে ক্রেডিটার সেম আগের যা অঙ্কে যা অ্যাডজাস্টমেন্ট আমি করে দেখিয়েছি, এখানেও কিন্তু সেম অ্যাডজাস্টমেন্টই আছে। নতুন ধরনের অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমি এখানে দিইনি, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। রেকর্ড জার্নাল এন্ট্রিজ অ্যান্ড নেসেসারি লেজার অ্যাকাউন্টস অ্যান্ড দ্য ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন অফ ডি। তাহলে এই অঙ্কটা তোমরা করে অতি অবশ্যই আমাকে দেখাবে। তার আগে অতি অবশ্যই আগের যে আলোচনাগুলো করা হলো এতক্ষণ ধরে, সেই আলোচনাগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, জার্নাল এন্ট্রিসগুলো ভালো করে ফলো করবে, লেজার এন্ট্রিসগুলো একটু ভালো করে ফলো করবে, অতি অবশ্যই এক্সাম্পল যে অঙ্কটা দিয়েছি সেটা ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অতি অবশ্যই আমাকে জানাবে, অঙ্কটা ভালো করে করবে। ওকে, আজকের মতো তাহলে এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।